আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের 2026 সালের যে নতুন গণিত বই পেয়েছো, সেই গণিত বইতে প্রথম এবং 1.1 এবং 1.2 এর অনুশীলনীর পরেই একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। যেমন প্রশ্ন তোমাদের আহ, পরীক্ষায় আসবে ওই রকমের প্রশ্ন নমুনা দেওয়া আছে। প্রথমে বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেওয়া আছে, এরপরেই দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন একটা, এরপরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন চারটা। তা আমরা সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তোমরা আমার সঙ্গেই থাকো এবং যারা নতুন, আশা করবো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দাও, একটা বেল আইকন বাজিয়ে দাও। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তবে ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। কথা না বাড়িয়ে শুরু করছি তোমাদের জন্য এই নমুনা প্রশ্নের সমাধান। প্রথমেই নমুনা প্রশ্নে বহু নির্বাচনীতে 1 নম্বরে দেওয়া আছে 0.01 এর বর্গমূল নিচের কোনটি? সবসময় মনে রাখবা, বর্গমূল বর্গ করলে যতটুকুন বাড়ে, বর্গমূল করলে ততটুকুই কমে যায়। তো এখানে যেহেতু দশমিকের পরে 0.1 আছে, এই শূন্যর উঠে চলে যাবে। তারপরেও আমি তোমাদেরকে একটু চেক করে দেখাই দেই। এই যে ধরো, এই যে 0.01 এটার বর্গমূল, এই যে বর্গের উপরে চাপ দিলাম, এই যে রুটের উপর চাপ দিলে কি হলো, দশমিকের পরে দেখো শূন্যটা উঠে চলে গেছে। তাহলে উত্তর হলো আমাদের এই খ। এবার আমাদের 2 নম্বরে আছে দেখো, 16 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, 16 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। তার কারণ হলো 16 বর্গমূল করলে এটা সেই পূর্ণ সংখ্যাই হয়, আবার 16 নিজেও একটা পূর্ণ সংখ্যা। এজন্য আমরা এই 16কে মূলদ সংখ্যা ধরতে পারি। গেল এটা। আবার এটি একটি পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, পূর্ণবর্গ। 16 রুট ওভার করলে তো 4 হয়, দেখালাম। 16 এই যে রুট ওভার করলে 4 হয়, দেখছো? তাহলে পূর্ণবর্গ সংখ্যা এটা। তবে পরেরটা লাগছে মৌলিক সংখ্যা। না, মৌলিক সংখ্যা নয়, কারণ এটা মৌলিক সংখ্যা বলতে বোঝালো যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক খুঁজে পাওয়া যায় না, সেটাকে মৌলিক সংখ্যা বলা হয়। এই 4 16 তো তোমার কি হয়, 4 4 16 হয়, 8 2 16 হয়। এজন্য এটা মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের উত্তর হলো 1 আর 2, ক। এবার আমরা 3 নম্বরে দেখি। 3 নম্বরে আছে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। বর্গের অন্তর, একটা কথা মনে রাখবে, বর্গ হলো স্কয়ার। একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই, অর্থাৎ 2 কে 2 দ্বারা গুণ, 3 কে 3 দ্বারা গুণ, 4 কে 4 দ্বারা গুণ, একে বলা হয় বর্গ। আর অন্তর মানে হলো বিয়োগ, মানে দুইটি সংখ্যাকে বর্গ করার পরে বিয়োগ করলে ফলাফল দাঁড়াবে 19। এই তথ্য অনুসারে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটি সংখ্যা 10। এই যে দুইটি সংখ্যা, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 19 হয়, তা বলছে একটা তো 10। তাহলে 10 যদি হয়, 10-এর বর্গ করলে কত হয়? আমরা 10-এর বর্গ করলে পাবো 100, গুণ 10 গুণ 10, তাহলে 100। এই 100 যেহেতু হলো, এর থেকে কত বিয়োগ করলে 19 হয়? 81 বিয়োগ করলে 19 হয়। তো 81 করতে হলে তো 9 নং 81 হবে। 9 নং 81। এজন্য একটি সংখ্যা যদি 10 হয় আর একটা সংখ্যা 9, 81, 100 থেকে 81 বিয়োগ করলেই 19 হবে। এরপরে বলছে সংখ্যা দুটির বর্গের অন্তর থেকে কত বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল একটি মূলদ সংখ্যা হবে। দুইটি সংখ্যার বর্গের অন্তর থেকে, বর্গের অন্তর তো 19, 19 থেকে কত বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল একটি মূলদ সংখ্যা হবে? 4 বিয়োগ করলে, দেখো, বিয়োগফলের, এই যে অন্তর থেকে 4 বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল একটি মূলদ সংখ্যা হবে। এখানে 19 থেকে 3 বিয়োগ করে দিতে হবে। 19 থেকে 3 বিয়োগ করতে হবে। 3 বিয়োগ করলে থাকবে কত? 16 থাকবে। এজন্য কত বিয়োগ করলে বিয়োগফলের, দেখো 19 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে 16 থাকে। এখন এই 16 হলো বিয়োগফল। এই বিয়োগফলের বর্গমূল একটি মূলদ সংখ্যা। বর্গমূল কত? 4। 4 তো মূলদ সংখ্যা। 4 মূলদ সংখ্যা। এজন্য বর্গমূল একটি মূলদ সংখ্যা হবে 3 বিয়োগ করলে। উত্তর হলো 3, এটা না। উত্তর হবে 3। 3 বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল একটি মূলদ সংখ্যা। উত্তর হলো 3। এবার আমরা সৃজনশীল প্রশ্নটা দেখব কিভাবে করছে।
দেখো ৩,৩৮৪ এবং ২,১৮৭ দুটি সংখ্যা। ক নম্বরে বলছে ৫/২ সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখাও। খ নাম্বার বলছে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। গ নম্বরে দিয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। তবে আমি খাতায় করে দেখাই। দেখো ৫ ক, এই যে ৫কে ২ দ্বারা ভাগ করলে কত হয়? ২.৫ হয়, মানে ২.৫ হয়। তো এটাকে আমরা, এই যে এটা হলো সংখ্যা রেখা, সংখ্যা রেখার এটা 0 বিন্দু, আর 0 বিন্দুর ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যা আর বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ এই পাশে 1, -1, -2, -3 এরকমের আসবে। আর ডান পাশে থাকবে ধনাত্মক 1, 2, 3, 4। তো এখন এখানে আছে 2.5, তো 0 থেকে 1, 2, এই 3 আর 2 এর মাঝখানে দিলেই তো আড়াই হবে, 2.5 হবে। এজন্য এই পর্যন্ত হলো এই সংখ্যা রেখা। আবার খ নম্বরে বলছে ৩৮৪ সাথে কত যোগ গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এই ৩৮৪-কে দেখো ভাগ করছি। ৩৮৪-কে ২ দিয়ে ভাগ করলে হয় ১৯২, ১৯২-কে ২ দিয়ে ভাগ করলে হয় ৯৬, ৯৬-কে ২ দিয়ে ভাগ করলে হয় ৪৮, ৪৮-কে ২ দিয়ে ভাগ করলে হয় ২৪, ২৪-কে ২ দিয়ে ভাগ করলে হয় ১২, ১২-কে ২ দিয়ে ভাগ করলে হয় ৬, ৬-কে ২ দিয়ে ভাগ করলে হয় ৩। এবার এটাকে সাজাই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা ২। দেখো ৩৮৪ সমান ১, এই যে ২, ৪, ৬টা ২ আর এই একটা ৭টা আর এই ৩। তো এগুলো তো জোড়ায় জোড়ায় হয়ে গেছে। যেগুলো জোড়ায় জোড়ায় হয় নাই সেইগুলোর গুণফল কত হবে? ৬ হবে। এই দেখো এখানে ২ ও ৩ জোড়াবিহীন, তাই ২ গুণ ৩ সমান ৬ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই ৬। এই ৬ দিয়ে যদি ৩৮৪ আমরা আগে চেক করি, ৩৮৪ তো বর্গ সংখ্যা নয়। দেখো, দেখো চেক করে ৩৮৪ এটি যদি রুট ওভার করি দশমিকের পরে চলে আসে কত কিছু। কিন্তু ৩৮৪-কে যদি আমরা গুণ করি ৬ দ্বারা তাহলে যে সংখ্যাটা হবে ২৩০৪, এটাকে যদি রুট ওভার করি তাহলে ৪৮ পূর্ণবর্গ সংখ্যা হলো। এই কথাটাই আমাদের বলা হয়েছে। আবার ভাগের বেলায়ও তাই, ৩৮৪-কে ভাগ যদি করি ৬ দ্বারা যে সংখ্যাটা পাওয়া যাবে সেটার বর্গমূল ৮। ভাগের বেলায় এই নিয়ম, গুণের বেলায় একই নিয়ম। এবার আমরা গতে চলে যাব। গতে আছে দ্বিতীয় সংখ্যাটি, অর্থাৎ এই ২১৮৭, এই দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। এই নিয়মটা একটু ভিন্ন। এই দেখো নিয়ম, ২১৮৭কে আমরা বর্গ করব, আগে বর্গমূল করব। তাই প্রথমে ২ ঘর ধরে আমরা টান দিব, মার্ক করে নিব বাম দিক থেকে। এরপর ডান দিক থেকে মার্ক করব। এরপরে বাম দিক থেকে আমরা বর্গমূল করতে করতে আসবো। ২১-এর বর্গমূল সংখ্যা হলো ৪, ৪ এ ৪ই ১৬ হয়। আর ৫ ৫ ২৫ হয়ে যায়, বেশি হয়ে যায়, ওটা নেওয়া যাবে না, ৪ নিতে হবে। ১৬ হলো। এখন বিয়োগ করলে নামে দেখো ৬ আছে কত হলো? ১১ হবে ৫। হাতে আবার ১, ১ আর একে ২, ২ দিয়ে মিলে গেল। ২২ শূন্য বসাবো না। এখন ৮৭ কাটে নামানো। এই ৪ এর ডবল হবে ৮। এই ৪ এর ডবল হবে ৮। এখন এখানে একটা ৬ নিলাম, এখানে ৬ নিলাম। এই ৬ দিয়ে এই ৮৬-কে গুণ করে বসাতে হবে। ৬ ছক ৩৬, ৬ হাতে থাকে আমার ৩। ৬টা ৪৮ আর ৩ ৫১। বিয়োগ করলে নামে ৭১। ৬ আছে কত হলো? ৭ হবে। ১ হলে ১ আছে কত হলে? ৮ হবে। ৭ হলে তাহলে ৭১ হলো। এখন আমরা কি দেখো লিখছি, যেহেতু ৭১ অবশিষ্ট আছে তাই সংখ্যাটি বর্গ সংখ্যা নয়। এখন সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা কর করলে ব যোগ করলে সংখ্যাটি একটি বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তখন সংখ্যাটি হবে কত? ৪৬ যোগ ১ সমান ৪৭। অর্থাৎ এই যে এখানে যে ৪৬ আছে না, এখানে যে ৪৬ আছে, এই ৪৬-এর সাথে ১ যোগ করে ৪৭ বানানো হয়েছে। ৪৭-এর বর্গ। ৪৭ গুণ ৪৭ সমান ২২০৯। আমি চেক করে দেই। দেখো ৪৭ গুণ ৪৭ ২২০৯। এই সংখ্যাটা হলো বর্গ সংখ্যা হলো। এখন কত যোগ করা লাগবে? এই ২২০৯ আর এখানে আছে ২১৮৭, তার মানে এটা ছোট, এজন্য এটা বিয়োগ করে দাও। এটা বিয়োগ করে দিলেই হবে। এই দেখো ২২০৯ বিয়োগ ২১৮৭ বিয়োগ করলে নামে কত? ২২ নামে। এই যে ২১৮৭, ২২।
তাহলে এই 22ই হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা। 22 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা। উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 22। যাই হোক, সৃজনশীল বুঝলে। এবার আমরা বুঝবো একটু সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখো। ক, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা আগে এটা একটু দেখে নিই। দেখো, মনে করি ক্রমিক সংখ্যাদ্বয় ক ও ক প্লাস 1। প্রশ্ন মতে ক প্লাস 1 এর বর্গ মাইনাস কর স্কোয়ার সমান সমান 37। এখন ক প্লাস 1 এর স্কোয়ার কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। তার মানে হলো এটাকে এটা গুণ করলে ক স্কোয়ার প্লাস 2ক প্লাস 1 হয় সমান সমান এই কয়ের স্কোয়ার। এখন ক স্কোয়ার যেহেতু মাইনাস প্লাস হয়ে গেছে কেটে দিলাম, থাকলো 2ক প্লাস 1। এখন এইখানে আসলে কি হলো, 2ক সমান সমান এই 37 বিয়োগ 1, 37 বিয়োগ 1 হলো। এবার দেখো 2ক ঠিক থাকলো, এবারে 37 বিয়োগ 1 হলো। এখন 37 থেকে 1 চলে গেলে থাকলো 36। এখন এই 2 এই কটা এই জায়গা ঠিক থাকলো, আর 2 এই পাশে চলে আসলো। 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। এই যে 18, ক সমান সমান 18। তার মানে হলো প্রথম সংখ্যাটি 18 আর দ্বিতীয় সংখ্যাটি 18-র সাথে 1 যোগ করলে 19 হয়। 18-র সাথে 1 যোগ করলে, কেন 1 যোগ করব? কারণ দ্বিতীয় সংখ্যাটি ক প্লাস 1, দ্বিতীয় সংখ্যাটি ক প্লাস 1, এজন্য 1 যোগ করে দিলাম, 19 হলো। এখন বলছে খ নম্বর আছে 32/54 সংখ্যাটি মূলদ সংখ্যা কিনা যাচাই করো। আমরা এটা একটু যাচাই করি। এখানে দেখো, এই 32/54, 32কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আর এই 54কে যদি ভাঙি তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54, এটাই হলো। এখন এইখানে দেখো 1 2 3 4 5টা 2 আছে। 5টা 2 মানে কি? 2টা 2 আমরা স্কোয়ার আকারে বসাইতে পারি, আর একটা দিয়ে আলাদা রেখে দিলাম। আর এখানে 3 দুগুণে 6, আর এই 3 এর উপরে স্কোয়ার মেরে দিলাম। এখন দেখো, স্কোয়ার আর রুট মিলে তো কাটা যায়, তাহলে থাকলো 2, আর 2 গুণ করলে কত হয়? 4। আর এই রুট এই 2 এর উপরে থেকে গেল। আর এখানে এই 3 এর স্কোয়ার আর রুট মিলে কেটে গেল, থাকলো 3 আলাদা, আর এই রুট 6 এর উপরে থেকে গেল। এখন যেহেতু এটাকে কোনো অনুপাত আকারে বসানো যাচ্ছে না, এজন্য এটা মূলদ সংখ্যা নয়। দেখো, বলছে মূলদ সংখ্যা কিনা যাচাই করো। মূলদ সংখ্যা কিনা যাচাই করো। আসলে এটি মূলদ সংখ্যা নয়। এখানে আমরা লিখে দেই, যা মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা নয়। কারণ কারণ দিলেও হবে, না দিলেও হবে। কারণটা হলো এটাকে অনুপাত আকারে লেখা যাচ্ছে না। এখানে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ নাই। পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে বা অনুপাত আকারে লেখা যায় না। অনুপাত আকারে লেখা যায় না, এটা মূলদ সংখ্যা নয়। এরপরে বলছে 39টি চারা গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে তা নির্ণয় করো। এখন 39 সংখ্যাটা আমরা কত সংখ্যক সারিতে সাজাতে পারবো এই কথাটা হলো বলছে। তো 39-এর মধ্যে আমাদের বর্গ সংখ্যা কত? বর্গ সংখ্যা হলো 5 5 25, 6 6 36, 6 6 36, বিয়োগ করলে নামে 3। এখন যেহেতু 3 অবশিষ্ট আছে, এই 6টা সারিতে সাজানো যাচ্ছে। প্রথম হলো এই জায়গা আছে 6টি, আর এই যে 3টি, এর জন্যও একটি লাগবে। 3-এর জন্য একটি, 3-এর জন্য একটি, তাহলে কয়টা হলো? 7টা সারিতে সাজানো যাবে। এখানে লিখবা যেহেতু 6টি সারিতে সাজানোর পর 3টি অবশিষ্ট থাকে,
অবশিষ্ট থাকে, তাই 3টির জন্য একটি শাড়ি লাগবে। অতএব শাড়ি লাগবে মোট 7টি। মোট অতএব মোট শাড়ি লাগবে 6 যোগ 1 সমান সমান 7টি। 7টা শাড়িতে সাজানো যাবে। অতএব উত্তর 7টি। এই ছিল আমাদের এই নমুনা প্রশ্নের উত্তর। তোমরা আশা করছি বুঝতে পারছো। এভাবে তোমরা অঙ্কটা সলভ করবে। তো বন্ধুরা, এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে পরের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। বীজগণিত নিয়ে আলোচনা করব। তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।